আচ্ছা, এখন আমরা এই উপন্যাসটা পড়ার আগে আপনাকে একটু চরিত্রগুলো জানতে হবে। চরিত্রগুলো আপনাকে খুব ভালো একটু সমস্যা করবে, অনেক ক্যারেক্টার। উপন্যাসের সমস্যাটা হচ্ছে গিয়ে আপনি চরিত্রগুলি মনে রাখতে পারবেন না যদি আপনি খুব মনোযোগী না হন আর একটু খাতা কলম যদি ইউজ না করেন। হ্যাঁ, একটু খাতা কলম ইউজ করি আমরা। আচ্ছা চলেন, এখন আমরা আচ্ছা লেখার জন্য তো কথা বলতে হবে না, হ্যাঁ? নাকি আপনাদের কলমও কথা বলে? লেখেন। আমরা প্রধান চরিত্রে চলে যাই। আমরা গল্প শুরুতেই, আচ্ছা আমি জাস্ট সহজ করে দিই, দুটো চরিত্র লিখে ফেলি, তাহলে আপনার জন্য ইজি হবে। এরকম একটা সার্কেল করে ফেলেন। বা ভাই আপনার কথা বলেন না। কুসুম, দুইটা চরিত্র এইভাবে লিখে ফেলেন। ক্যামেরা ওই পাশে যাচ্ছে না, এটাই মজা। ভিডিওতে যেটা দেখা যায় না ওইটাই অডিয়েন্স দেখতে চায়। আচ্ছা লিখছেন? শশী কুসুম লিখেছেন? আচ্ছা একটু তাড়াতাড়ি লেখেন। শশী, আমি যদি বলি পুরো গল্পের মেইন চরিত্র কি? শশী, আরেকটা কি? কুসুম। পুরো গল্পটা হচ্ছে এই দুজনকে ধরেই হচ্ছে কি রিভলভিং। তার মানে ইংরেজিতে যেটা আপনারা পড়েছেন, টার্ম পড়েছেন প্রোটাগনিস্ট, পড়েছেন? প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে হচ্ছে কি প্রধান চরিত্রই তো, প্রধান। এইটা তো আপনার বাংলা সিনেমার অবস্থা। কুসুম কি হবে? কুসুমও হচ্ছে কি একটা প্রধান চরিত্র কি না সেটা নিয়ে তো পরে তর্ক বিতর্ক হবে। সেও একটা প্রধান চরিত্র। কুসুম কি অ্যান্টাগনিস্ট কিনা সেটাও একটা প্রশ্ন, মানে কুসুম কি ভিলেন কিনা, অথবা শশী কি আবার ভিলেন কিনা, এটা একটা সমস্যা আছে। পুরো উপন্যাসটা জুড়ে আপনি কাকে ভিলেন বলবেন আর হিরো বলবেন, এটা একটা ঝামেলা হবে আপনার। লিখেছেন? আচ্ছা সবাই লিখতে পারছেন? আমি কি এটা সরাবো? দেখেন আমি আবার বলছি, শশী কুসুম লিখেছেন? তারা দুজনে হচ্ছে কি আমার প্রধান চরিত্র। শশীর বাবার নাম, তার মানে শশী থেকে যদি আমি আনি, ওর এখন ওকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার বলতো ওর মনে শসা খাইতে ইচ্ছা করতেছে, মানে হঠাৎ শসার নাম কেন আসলো? লিখেছেন? শশীর বাবার নাম হচ্ছে, আমি যদি এখানে আরেকটা বক্স করে ফেলেন, শশীর কথা বলেন না, শশীর বাবার নাম হচ্ছে কি? শশীর বাবার নাম কি? গোপাল। মানে কি খুব মজা লাগতেছে নাকি? আচ্ছা কুসুম, কুসুম লিখেছেন? অ্যান্টাগনিস্ট, নট স্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট লিখেছেন? আচ্ছা শশীর বাবার নাম কি? গোপাল। আচ্ছা শশীর বাবার নাম যদি, শশীর হচ্ছে বোনের নাম জানেন কেউ? বিন্দুবাসিনী। বিন্দু। শ্বশুর মজা সহজভাবে মনে রাখেন, নাম কি? বিন্দু। কুসুমের লিখেছেন? কুসুমের হাজবেন্ডের নাম হচ্ছে পরাণ। কুসুমের হাজবেন্ডের নাম কি? পরাণ। লিখেছেন? হ্যাঁ ওইটাই ইম্পর্টেন্ট, আর বাকিগুলি লেস ইম্পর্টেন্ট। কুসুমের লিখেছেন? পরাণ। এই কথা বলেন না। পরাণের
পরাণের হচ্ছে বোন আছে, কি আছে? মতি। পরাণের বোনের নাম কি? তাহলে পরাণের বোন মতিকে, তার মানে পরাণের বোন। লিখেছেন? দেখেন, পরাণের বোন। পরাণের বাবার নাম কি? গোবর্ধন। সরি, পরাণের বাবার নাম হচ্ছে হারু ঘোষ। পরাণের বাবার নাম কি? হারু ঘোষ। অর্থাৎ মতির আর পরাণের বাবার নাম কি? হারু ঘোষ। নাম কি? হারু ঘোষ। লিখেছেন? হারু ঘোষ। আপাতত এতটুকু জানলে তো অনেক। আমি একটু পরে জিজ্ঞেস করছি, আবার হয়তো আপনারা ম্যাচ করতে পারবেন। হারু ঘোষ লিখেছেন? শশীর একজন শশীর সাথে পরাণের একটা সম্পর্ক আছে। পরাণ কি হয়? শশীর বন্ধু। কি হয়? বন্ধু হয়। এই কথা বলেন না, কথা বললে তো আপনি লিখতে পারবেন না। আগে লিখেন, তারপর বুঝতে পারবেন। শশী কুসুম না, পরাণের বন্ধুর নাম কি? শশী। বুঝতে পেরেছেন? শশী একজন ডাক্তার। শশী হচ্ছে কি? একজন ডাক্তার। কলকাতায় ডাক্তারি পড়াশোনা শেষ করে সে কোথায় আসছে? গ্রামে আসছে মানুষের সেবা করার জন্য। কে আসছে? শশী। আর গোপাল হচ্ছে কি? তার বাবার নাম ডাক্তার শশী। ডাক্তার শশীকে আবার তারা গ্রামের মানুষ একটা নামে ডাকে, সেটা হচ্ছে ছোট বাবু নামে ডাকে। কি নামে ডাকে? ছোট বাবু নামে। লিখেছেন সবাই? হ্যাঁ, মাইনা নেন যে কোনো কিছু। লিখেছেন? হ্যাঁ, আমাদের ক্লাসের শশী তো মেয়ে, কিন্তু এই গল্পের শশী কি? ছেলে। আচ্ছা, আপনারা বুঝে গেল, নাম ধরে নাম দিয়ে অনেক কিছু জাজ করে ফেলেন। ছোট বাবু। শশীর নিকনেম হচ্ছে কি? ছোট বাবু। আচ্ছা, এবার আমরা লিখেছেন সবাই? পরাণের লিখেছেন? পরাণের মায়ের নাম হচ্ছে মোক্ষদা। পরাণের মায়ের নাম কি? মোক্ষদা। হ্যাঁ, মোক্ষদা। আচ্ছা, লিখেছেন? আমরা রিভিউ করলে সহজ হয়ে যাবে। একবার রিভিউ করলেই হবে। সব বলবো। কোনটা বলবো? মায়ের নাম হচ্ছে মোক্ষদা। এবার আসেন আমরা একটু রিভিউ করি। শশীকে মেইন ক্যারেক্টার। আচ্ছা, কুসুমকে? কুসুম একটা প্রধান চরিত্র। আচ্ছা, শশীর বাবার নাম কি? গোপাল। ভেরি গুড। এবার আসেন গোপাল সম্পর্কে কিছু মজার বিষয় জানি। গোপালের সাথে, অর্থাৎ শশীর বাবার সাথে শশীর সম্পর্কটা খুবই খারাপ। এটা কারণটা হচ্ছে গিয়ে, গোপাল হচ্ছে অন্ধকারের ব্যবসা করে। হ্যাঁ, তার মানে গোপাল হচ্ছে গ্রামে সবাই তাকে খুব খারাপ নামে, এরকমও ইয়ে আছে তার নামে, তিনি মানুষ কেনা বেচা করে। কি করে? মানুষ কেনা বেচা করে। তো গোপাল নিয়ে গ্রামের ভিতরে একটা আতঙ্ক আছে। কি আছে? আতঙ্ক আছে। এই গোপালের এই ছেলে কে আবার? শশী। কন্ট্রাডিক্টরি পাচ্ছেন না? বাবা হচ্ছে কি, কিন্তু বাংলাদেশে তো অন্য, ক্যামেরার সামনে বলা যাবে না। আচ্ছা, কন্ট্রাডিক্টরি পাচ্ছেন? গোপাল কি? গোপাল হচ্ছে মানুষ কেনা বেচা করে। এবং আমরা গল্পে এরকম দেখবো, মানিক বলছে 2-3 খানেক জ্যান্ত মানুষ সে বিক্রি করেছে। বুঝতে পেরেছেন? টাকা পায়। কেন, আপনি কি হিউম্যান ট্রাফিকিং জানেন না? ও, আপনারা ছেলে ধরা জানেন না? না জানেন? আচ্ছা, এখন আসেন, কথা বলেন না। এবার আসেন, আমরা যাচ্ছি কোথায়? গোপাল হচ্ছে
গোপালের হচ্ছে কি মোটামুটি এই ধরনের ব্যবসা। আরেকটা যদি বলি ব্যবসা, যারা হচ্ছে কি আপনার গ্রামে মহাজন নামে পরিচিত, তারা বললাম হচ্ছে কি করে, আপনার সুদের ব্যবসা করে। যে ব্যবসাগুলো হচ্ছে গিয়ে গ্রামের মানুষ খুব পজিটিভলি নেয় না। গোপাল হচ্ছে কি সবাই ভয় পায় তাকে, কিন্তু তার সম্পর্কে মানুষের ভেতরে কি অনেক গল্প আছে যে সে কী করে। তার একটা গল্পেরই শিকার হচ্ছে বিন্দুবাসিনী, যেটা আমরা পরে পড়ব। তার মানে এই বিন্দুবাসিনী হচ্ছে তার মেয়ের নাম। বিন্দুবাসিনী কি তার? গোপালের মেয়ে যদি প্রশ্ন, গোপালের মেয়ে যদি বিন্দুবাসিনী হয়, তাহলে বিন্দুবাসিনী শশীর কি হয়? বাহ, খুব পারেন। শশী তো ভাই হবে নাকি? ভেরি গুড। আচ্ছা, কুসুমের, এটা তো আবারও কি আপনাদের এখনো ডাউট আছে? মানে জ্যান্ত মানুষ এনে দেখাইতে হবে? কুসুম কি মেয়ে? আরে ভাই মেয়ে বলতে আপনারা তো, আচ্ছা, কুসুমের হাজবেন্ডের নাম কি? পরাণের মায়ের নাম কি? পরাণের বোনের নাম কি? হারু ঘোষকে? বাহ, এই তো শিখে গেছেন। আপনারা বুঝতে পারছেন? এবার আসেন আমরা এবার গল্পটা শুরু করি। গল্পটাতে কি হচ্ছে? গল্পটাতে আমাদের এই নামটা দেখতে পাচ্ছেন, হারু ঘোষ। গল্পটা শুরুই হবে হারু ঘোষের মৃত্যু দিয়ে। কি দিয়ে? মৃত্যু দিয়ে। এবার আসেন হারু ঘোষ, আমরা গল্পটার উপন্যাসটার নাম কি? পুতুল নাচের ইতিকথা। হারু ঘোষ কিভাবে মারা গিয়েছে? হারু ঘোষ হচ্ছে কি যে, হ্যাঁ, বজ্রপাত পড়ে তিনি কি করেছেন? মারা গিয়েছেন। এখন তিনি বজ্রপাত কেন গিয়েছিলেন? তিনি তার নিজের গ্রাম থেকে আরেক গ্রামে গিয়েছিলেন কি দেখার জন্য? মেয়ের জন্য পাত্র দেখার জন্য গিয়েছেন। কি দেখেছেন? মেয়ের জন্য পাত্র দেখার জন্য। হারু ঘোষের সাথে একজন মাঝি ছিল, মাঝিটার নাম হচ্ছে গোবর্ধন। হারু ঘোষ যখন পাত্র দেখতে গিয়েছে, যাওয়ার সময় তিনি হচ্ছে বজ্রপাতে মারা যান। আর হারু ঘোষের লাশটা যিনি আইডেন্টিফাই করেন, কে আইডেন্টিফাই করেন? শশী। এখন শশী কোত্থেকে আসছিল? শশী হচ্ছে কলকাতা থেকে বাজিতপুর গ্রামে প্রবেশ করছে। কলকাতা থেকে তিনি পড়াশোনা শেষ করে ভদ্রলোক গ্রামে প্রবেশ করছেন, নৌকায় আছেন। চলেন আমরা একটু পড়ি, আমরা স্কিপ করে যাব অনেকখানি। আর আমার সাথে ফলো করার জন্য যেটা করবেন, আমরা হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী যাব। কোন অনুযায়ী যাব? চ্যাপ্টার অনুযায়ী যাব। দেখবেন এক এক বই এক একভাবে লেখা আছে। দেখেন যখন আপনার বইয়ে পেজ উল্টাতে থাকেন, এক পাচ্ছেন কি না? এক, কোথাও হয়তো বা এভাবে লেখা আছে এক, পেয়েছেন এক? চলেন পড়ি। বইয়ে মনোযোগ দিবেন। আমি যে কোনো কাউকে রিড আউট করতে বলতে পারি। চলেন। পেজ মিলবে না, আপনারা চ্যাপ্টার অনুযায়ী আসেন। পেজ খোঁজার তো কিছু নাই। এক পেয়েছেন? ওকে, চলেন পড়ি। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। কোথায় দাঁড়াইয়াছিল? খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে। এ ঠেস দিয়ে দাঁড়ানো কি? সে জীবিত অবস্থায় দাঁড়ানো না মৃত অবস্থায়? মৃত অবস্থায় সে দাঁড়ানো। কারণ কি, বজ্রপাত যখন পড়ে মানুষ তখন কি হয়, যেভাবে থাকে সে স্টাক হয়ে থাকে স্টিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। হারুর মাথায় কাঁচা পাকা চুল আর মুখে বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল। কেন পুড়িয়া গিয়েছে? বজ্রপাতে। সে কিন্তু কিছুই টের পাইল না। শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে 51 বছরের আত্মমমতায় গড়িয়া তোলা চিন্ময় জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গিয়াছে। বয়স কত হয়েছিল? দেখেছেন? বলতে তো পারে। কি করতেছেন আপনারা? আপাতত শুনলেও হবে, শুনেন। পেয়েছেন 51 বছর? দেখেন, লেখক তো চাইলেই বলতে পারতেন তার বয়স কত হয়েছে। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল কত? 51 বছর। কিন্তু এখানে এমনভাবে বলেছে যে আপনি যদি খুব ভালো রিডার না হন বুঝবেন না। কটাক্ষ করিয়া আকাশের দেবতা দিগন্ত কাঁপায় এক হুঙ্কার ছাড়িলেন, তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল। বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না। হারু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল। স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলাইয়া আসিল। অদূরের ঝোপটির ভেতর হইতে কেয়ার সুমিষ্ট গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল। কেয়া কি?
ফুল, কেয়া কেয়া, ফ্লাওয়ার, কেয়া নৌকা না, খেয়া, খেয়া না, এটা কেয়া। আচ্ছা, সবুজ রঙের সুরো লিকলিকে একটি সাপ একটি কেয়াকে পাকে পাকে জড়াইয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল। গায়ে বৃষ্টির জল লাগায় ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাহিরে আসিল। ক্ষণকাল স্থিরভাবে কুটিল অপলক চোখে হারুর দিক চাহিয়া থাকিয়া তাহার দুই পায়ের মধ্যে দিয়া বটগাছের কোটের অদৃশ্য হইয়া গেল। হারুকে সহজে এমন কেহ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম। এদিকে মানুষের বসতি নাই, এদিকে আসিবার প্রয়োজন কাহারও বড় একটা হয় না, সহজে কেউ আসিতেও চায় না। গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে। গ্রামের বাইরে খালের এপারের ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহারা ওই কাজে লাগাইয়াছে। ভূত প্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীরা ভীরু কল্পনায়, কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাহাতে আর সন্দেহ নাই। দিনের আলো বজায় থাকিতে থাকিতে বাজিতপুরের দু একটি সাহসী পথিক মাঠ ভাঙিয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্য প্রায় পথরেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে বলিয়া কহিয়া কারো নৌকায় খাল পার হইলেই গাউদিয়ার সড়ক। গ্রামের নাম কি? হ্যাঁ, বাজিতপুর। ওই যে আপনার ইয়ের মতো সিটি থাকে না, এই সিটির এই গ্রাম, ওইরকম আর কি। গ্রামের নাম কি? গাউদিয়া। আর বাজিতপুর হচ্ছে কি যেখানে তাদের মেইন। গ্রামে পৌঁছিতে আর আধ মাইলও হাঁটিতে হয় না। চণ্ডীর মা মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠকুড়াইটা আসে। যামিনী কবিরাজের চেলা সপ্তাহে একটি গুল্ললতা করাইয়া লইয়া যায়। কার্তিক অগ্রহায়ণ মাসে ভিন গায়ের সাপুরে কখনো সাপ ধরিতে আসে, আর কেহ ভুলিয়া এদিকে পা দেয় না। তার মানে এখানে খুব কম মানুষই আসেন নাকি? আর এই জায়গাটাতে কি আছে? সাপে ভরপুর। বৃষ্টি থামিতে বেলা কাবার হইয়া আসিল। আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল। বট গাছের শাখায় পাখিরা উড়িয়া বসিল এবং কিছু দূরে মাটির গায়ে গর্ত হইতে উইয়ের দলকে নবদগ্ধ পাখা মিলিয়ে আকাশে উড়িতে দেখিয়া হঠাৎ আবার সেই দিকে উড়িয়া গেল। এদিক দিয়ে কে গ্রামে ফিরছে? শশী বলিল, নৌকা ওদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন, ওই শেওড়া গাছটার কাছে, এখান দিয়ে নামানো যাবে না। শশীর সাথে মাঝির নাম কি? বটগাছটার সামনাসামনি খালের পার অত্যন্ত ঢালু, বৃষ্টিতে পিছলও হইয়া আছে। গোবর্ধন লগি ঠেলিয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইয়া গেল। 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায় 3 হাত বাড়িয়াছে। খালের স্রোতও বড় কম নয়। শেওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল, আপনি লায়ে বসবে? এসো বাবু, আমি লাবাচ্ছি। মানে কি লায়ে বসবে মানে কি? নায়ে বসেন, আমি নামাচ্ছি আপনাকে। লাবাচ্ছি মানে কি? নামাচ্ছি। গোবর্ধন বলিল, শশী বলে, ধুর হতভাগা, তোকে ছুতে নেই। মার্ক করেন, কি বলছেন? ধুর হতভাগা, তোকে ছুতে নেই। কেন? নিচু জাতের। কিসে? কোন জাতের? নিচু জাতের। অর্থাৎ শশী হচ্ছেন কি? তার মানে মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি এইখানেও একটা ব্যাপার আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছেন যে জাতি যে ভেদাভেদটা আছে, দেখেন একটু পরে গিয়ে জাতি ভেদাভেদটা শেষ হয়ে যাবে এবং খুব ইন্টারেস্টিংলি শেষ হবে। জাতি ভেদাভেদ বলতে কি? জাতের ভেদাভেদ আর কি। আপনি হচ্ছেন উচ্চ জাত, আপনি হচ্ছেন কি নিম্ন জাত। মানে নিম্ন জাত যিনি আছেন তিনি কি করতে পারবেন না? উচ্চ জাতের মানুষকে কি করতে পারবেন না? ছুতে পারবেন না। ইভেন যে ডেড বডি আছে সেই ডেড বডিটাকে কি করতে পারবে না? ছুতে পারবে না। তাহলে কি হবে? পাপ হবে, মানে কুলক্ষণ তৈরি হবে। চলেন এবার পড়ি আমরা। আয় তবে দুজনে। তারপর দেখেন, গোবর্ধন বলিল, ছুলাম বা কে জানছে? আচ্ছা, কে জানছে পাচ্ছেন? আপনিও ধুমস মরাটাকে লাভাতে পারবে কেন? শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্যে নয়। পড়িয়া গেলে হারু সর্বাঙ্গ কাদা মাখা হইয়া যাবে, তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সবের আর এমন কি বেশি অপমান? সব মানে কি? মৃতদেহটা। ওই যে মৃতদেহটা কোথায় আছে? বট গাছের সাথে এইভাবে দাঁড়া আছে, বুঝলি? যদি ওকে নামায়, কে নামাবে? গোবর্ধন ধরে নামায়, এই লাশের আর কি ক্ষতি হবে? সে একটু ধরুক। অপঘাতে মৃত্যু হইয়াছে, মুক্তি হারুর গোবর্ধন ছুঁইলেও নাই, না ছুঁইলেও নাই। এখানে আরেকটা মজার বিষয় দেখেন, অপঘাতে মানে কি? দুর্ঘটনাবশত। মানে যেহেতু যদি দুর্ঘটনাবশত এগুলোতে মৃত্যু হয় তাহলে লাশটা কি? মানে লাশটাকে হচ্ছে গিয়ে যেহেতু তারা বিশ্বাস করে যেহেতু তার এরকম মৃত্যু হয়েছে নিশ্চয়ই তার কোনো কি ছিল, মানে লাশটা আসলে ভালো না, সেই জন্য সে কি বলছে? ছুঁইল কি না ছুঁইলে কি? আয় তবে দুজন ধরে নামায়। কে বলছে এবার?
শশী বলছে আয়, দুজন ধরে নামায়। গাছের সঙ্গে টেনে নৌকা বাঁধ, সরে গেলে মুশকিল হবে। আচ্ছা, আলোটা আগে জেলে রে গোবর্ধন, অন্ধকার হয়ে এলো। তারপর দেখেন আলো জ্বালালো তারা। আমি একটু স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে গিয়ে দেখেন দুজন মিলে হচ্ছে লাশটাকে নামিয়েছে। লাশটাকে নামিয়ে তারা হচ্ছে কি শশী দুজন মিলে হচ্ছে লাশটাকে এখন কোথায় নিয়ে যাবে? গ্রামে নিয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটু স্কিপ করে যাই, যদি আপনারা এই লাইনটা একটু পেয়ে থাকেন, একটু দুই একটা পেজ উল্টাবেন। লাইনটা শুরু হচ্ছে এরকমভাবে, মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজিতপুরে গিয়াছিল, একটি শশী জানিত। কে জানিত? শশী জানিত। কে গিয়েছিল পাত্র দেখিতে? হারু। কার জন্য? মেয়ের নাম কি? মতি। দেখেন তো লাইনটা পাচ্ছেন কিনা? পাবেন। মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজিতপুরে গিয়েছিল, এটা শশী জানিত। পথ সংক্ষেপ করিবার জন্য ওই বিপথে সে পাড়ি জমাইয়াছিল। পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল, পাড়িও জমিল ভালোই। পেজটা মিলবে না, লাইনটা দেখেন, মেটাফরিক্যাল মিনিংটা দেখেন। আচ্ছা, না পেলেও সমস্যা নাই, লাইনটা শুনেন। পথ সংক্ষেপ করিবার, আমরা মাঝে মাঝে কি করি? জীবনকে সংক্ষেপ, মানে আপনি যখন খুব লম্বা সফরে বের হন, আপনি তখন কি চান? শর্টকাট চান। মানিক বন্দ্যোপাধ্যায় খুব মজা করে বলছে, পথ সংক্ষেপ করতে গিয়ে তার জীবনটা কি হয়ে গেল? সংক্ষেপ হয়ে গেল। ঘণ্টা দুই পরে গোটা তিনেক লণ্ঠন সঙ্গে করিয়া হারু 7-8 জন স্বজাতি আসিয়া পড়িল। নিস্তব্ধ ঘাটটি মুহূর্তে হইয়া উঠিল মুখরিত। শশী সাগ্রহে জিজ্ঞাসা করিল, নিতাই এসেছে? নিতাই? নিতাই সারা দিল, আগে এই যে আমি ছোটবাবু। নিতাই দায়িত্ব জ্ঞান প্রসিদ্ধ। শশী অনেকটা ভরসা পাইল। হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে? নিতাই, হয়েছে ছোটবাবু। আলো উঁচু করিয়া ধরিয়া সকলে তাহারা ভিড় করিয়া হারুকে দেখিতে লাগিল। গোবর্ধনের কাছে ব্যাপারটা তাহার আগাগোড়া শুনিয়াছিল, শশীর কাছে আরও একবার শুনিল। অর্থাৎ কীভাবে মারা গেল এই জিনিসটা নিয়ে মোটামুটি সবার ভিতরে একটা চঞ্চল আলোচনা হচ্ছে। আচ্ছা, তার মানে এখানে আমরা প্রথমে শুরু করি, আমি চ্যাপ্টারটা এখানেই মানে এটাই সামারি। সে কী করলো? তার মানে আমরা প্রথমে একটা লাশ দিয়ে শুরু করলাম, এই তো মারা গেল, এবং এখানে এসে আমরা জাতের একটা কনফ্লিক্ট পেলাম। কিসে পেলাম? জাতের একটা কনফ্লিক্ট পেলাম, এবং মানুষের বিশ্বাস নিয়েও কিছু আইডিয়া আমরা জানতে পারলাম, যে মানুষ হচ্ছে কী ধরনের, গ্রামের মানুষগুলি কী ধরনের কী বিশ্বাস করে, এবং মানুষ হচ্ছে কী ধরনের দর্শন তার মনে লালিত পালিত করে। চ্যাপ্টার নাম্বার 2-তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, যেটা হচ্ছে শশীকে পুরো সম্পূর্ণভাবে ডিফাইন করে। যখন আপনাদের পরীক্ষা আসবে যে শশীর চরিত্র বর্ণনা করেন, এটা আসবে। দেখেন, শশীর চরিত্রে দুটি স্পষ্ট ভাগ আছে। কয়টি ভাগ আছে? কয়টি? দুটি। এবার আসেন, প্রত্যেকটা মানুষের চরিত্রেই দুটো ভাগ থাকে। আপনি এখানে প্রফেশনালি আপনি যেরকম, পার্সোনালি আপনি এরকম না। পার্সোনালি আপনি কি না? এরকম না। আপনি প্রফেশনালি আপনি যতটুকু আপনাকে শান্তশিষ্ট মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে কি আপনি এরকমই না, একদমই অশান্ত একজন মানুষ আপনি। চলুন আমরা দেখি। শশীর চরিত্রে দুটি স্পষ্ট ভাগ আছে। একদিকে তাহার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ এবং রসবোধের অভাব নাই, অন্যদিকে তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধন সম্পদের প্রতিও মমতা তাহার যথেষ্ট। কন্ট্রাডিক্টরি। দেখেন, মানুষ যদি কল্পনা বোধের মানুষ হয়, আবার তার ভিতরে কি টাকা পয়সা, ধন সম্পদের প্রতি সাংসারিক বুদ্ধি, এগুলো খুব তার যথেষ্ট আছে। মানে দুই দিকেই তার ব্যালেন্স আছে। অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে না মিশলে এই কথা কেউ টের পাইবে না যে তার ভেতরের সৌন্দর্য, জীবনের সৌন্দর্য, শ্রীহীনতার একটি গভীর সহানুভূতিমূলক বিচার পদ্ধতি আছে। তাহার বুদ্ধি সংযম হিসাবে প্রকৃতির পরিচয় মানুষ সাধারণত পায়। সংসারে টিকিবার জন্য দরকারি এই গুণগুলির জন্য শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে। তার মানে গ্রামে হচ্ছে কি, মানুষ তাকে কি করে? ভয় ও খাতির করিয়া চলে। শশীর চরিত্রের এই দিকটা গড়িয়া তুলিয়াছে কে? তাহার বাবা গোপাল দাস। গোপাল দাসের কারবার লোকে বলে গলায় ছুরি দেওয়া। কারবার কি? আসলে সে করে সম্পত্তি কেনাবেচে টাকা ধার দেওয়া, অর্থাৎ দালালি ও মহাজনী। শোনা যায় এককালে সে নাকি 12-3 জীবন্ত মানুষের কেনাবেচের ব্যাপারে দালালি করিয়াছে। 3টি বৃদ্ধের বউ জুটাইয়া দেওয়া। তার ভিতর কি করেছে? বৃদ্ধের বউ জুটাইয়া দিয়েছে। হ্যাঁ, ভালো কাজ। ভালো কি খারাপ সেটা তো পরেই প্রমাণ পাওয়া যাবে। সে আজকের কথা নয়। বৃদ্ধ 3 জনের মধ্যে 2 জনের কি হয়েছে? মৃত্যু হয়েছে। গর্ভে তলাইয়া যাইতে পারে, কিন্তু যামিনী কবিরাজের বউ শশী যাহাকে সেন দিদি বলিয়া ডাকে, এবং শশীকে যে অপুত্রবতী রমণী গভীরভাবে স্নেহ করে, স্বামীকে যে এত যত্নে এত সাবধানে বাঁচাইয়া রাখিয়াছে যে শীঘ্র যামিনী কবিরাজের মরিবার সম্ভাবনা নাই।
যামিনী কবিরাজ হচ্ছে কি আরেকটা চরিত্র, যিনি হচ্ছেন কি প্রফেশনে কবিরাজ। তার বইয়ের নাম কি? সেন দিদি। তার বইয়ের নাম কি? সেন দিদি। এই সেন দিদিকে কে জগিয়ে দিয়েছেন? গোপাল। কে জগিয়ে দিয়েছেন? গোপাল। এই বৃদ্ধের বউকে জুটিয়েছেন? গোপাল জুটিয়ে দিয়েছেন। এখন সেন দিদি আবার শশীকে কি করে? খুব স্নেহ যত্ন করে, খুব আদর করে, মমতা করে। এখন আসেন এই গোপাল সম্পর্কে কিন্তু মানুষের মধ্যে বলা বলি আছে, যামিনী কবিরাজের সাথে সেন দিদির যতটুকু সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক কার সাথে? গোপালের সাথে। এখানে মানুষ একটা ওই যে কান কথা আছে না, বুঝেন নাই? কান কথা আছে আর কি, মানুষের একটা কান কথা আছে। কি বলেন? বলেন। হ্যাঁ, কেন নিয়ে যাচ্ছে দেখে অডিয়েন্স কি বলে, বলেন। গ্রামে ফিরছিল এবং তখন তিনি কি দেখলেন? লাশ দেখলেন। লাশটা তো এখন শশী ছাড়া তো ওইখানে আর কেউ রেস্কিউয়ার নাই, কারণ ওই জায়গাতে কেউ যায় না। ওরা যখন নদী দিয়ে যাচ্ছিল তখন গিয়ে ওরা লাশটা দেখে ভাবলো যে কেউ মনে হয় আছে, তখনই ওরা লাশটা নিয়ে গেল, এই জন্য নিয়ে গিয়েছে। ওরা তো লাশটাকে আইডেন্টিফাই করেছে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার কোনো ফ্রেন্ড মারা গিয়েছে, এখন তার ফ্যামিলি যে এসে তাকে রেস্কিউ করবে, ব্যাপারটা তো এরকম না। যে তাকে আগে দেখবে সেই তো তাকে রেস্কিউ করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, হলো, শেষ। এবার আসেন, তার মানে কিন্তু এখানে দেখেন গোপাল সম্পর্কে একটা খুব মজার একটা গল্প আছে। কি বল? এই সিন্দেদ কি করছেন? গোপাল সম্পর্কে একটা মজার একটা গল্প আছে। কি করেছে তিনি? নন্দলাল নামে বিন্দুবাসিনী যিনি হাজবেন্ড, তার নাম হচ্ছে কি? নন্দলাল। নন্দলাল হচ্ছে কি একদিন গ্রামে ব্যবসার কাজে এসেছিলেন। কিসের কাজে এসেছিলেন? ব্যবসার কাজে। তো গোপাল নন্দলালকে দাওয়াত দিয়েছে বাসায়। কি করেছে? দাওয়াত দিয়েছে যে বাসায় এসেন, খাওয়া দাওয়া করে যেন। তো রাতের বেলা নন্দলাল খুবই আপ্যায়ন করা হলো নন্দলালকে। নন্দলাল খুব আরাম করে খেলেন, রাতে ঘুমালেন। সকালে যাওয়ার সময় দেখেন যে গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে চারদিক হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে। গোপাল কি বলছে? আমার মেয়েকে বিয়ে করো, না হলে তুমি আজকে এখানেই শেষ। বুঝতে পেরেছেন? মানে নন্দলালকে হচ্ছে জোর করে বিয়ে দিলেন। কার সাথে? বিন্দুবাসিনীর সাথে। তো নন্দলাল হচ্ছে সারা জীবন বলবে বিন্দুবাসিনীকে, তুমি হচ্ছে আমার ঘচিয়ে দেওয়া বউ, মানে কি জোর করে দিয়ে দেওয়া বউ। আমি তো বিয়ে করতে চাইনি, জোর করে তোমার বাবা কি করেছে? বিয়ে দিয়েছে। তার মানে গোপালের স্বভাবটা আমরা মোটামুটি একটু আইডেন্টিফাই করতে পারছি। এবং বিন্দুবাসিনীকে জোর করে হচ্ছে নন্দলালের সাথে কি করা হয়? বিয়ে দেওয়া হয়। এখন এই বিন্দুবাসিনী যখন গ্রামে ফিরে আসে, তিনি যখন বিয়ে শাদী করে চলে যান, অনেক দিন পরে নন্দলাল হচ্ছে তাকে খুব অত্যাচার করে। তো অত্যাচার করতে করতে তার যে সামনে যে দাঁতগুলো আছে সবগুলো দাঁত ভেঙে ফেলছে। কিন্তু সে যখন গ্রামে ফিরে আসছে, গ্রামে ফিরে আসার সময় মানুষ দেখে তার যে সামনের দাঁত নাই, এটা কোনো মানুষ দেখে না। কি দেখে? বিন্দুবাসিনীর গলায় আর কানে দেখে কি পরিমাণ স্বর্ণ আছে। কারণ এখন বিন্দুবাসিনী যখন গ্রামে ফিরে আসছে, মানুষ তো অবাক। কেন অবাক? তার গলায় কি? মানে তার মানে কি জামাই আদরে আছে মেয়ে। কি আদরে আছে? জামাই আদরে। কিন্তু কেউ আর লক্ষ্য করছে না যে তার সামনের কি নাই, একটাও দাঁত নাই। অর্থাৎ দেখেন, এটাই বললাম সত্যি কথা। দেখেন চরিত্রটা কেমন, মানুষের সমাজের চরিত্রটা কেমন। একটা মেয়ের সুখ নির্ভর করে তার গলায় কত ভরি স্বর্ণ আছে। একটা মেয়ের জীবনের ভবিষ্যৎ নির্ভর করে তার কতটুকু হচ্ছে গিয়ে স্বামীর সম্পত্তি আছে, সে কীভাবে সেটা ভোগ করছে সেটার উপর ডিপেন্ড করে। এখন গ্রামের মানুষ দেখে তো সে যখন গ্রামে ফিরে আসে, মানুষ ভাবছে আহ নন্দলাল কি ভালো মানুষ, কি সুখে রেখেছে কাকে? বিন্দুবাসিনীকে। কি পরিমাণ সুখ থাকলে গলায় কি পরিমাণ স্বর্ণ থাকে, সবাই তো খুব অবাক। কিন্তু বিন্দুবাসিনীর সাথে কি ঘটে সেটা হচ্ছে কি আমরা পরে জানতে পারবো, যে বিন্দুবাসিনীর জীবনে আসলে কি ঘটেছে এবং নন্দলাল হচ্ছে তাকে কিভাবে প্রহার করে, সেই ব্যাপারগুলো আমরা পরে জানতে পারবো। তার মানে এইখানে আমরা চ্যাপ্টার 2-এ আছে, পেয়েছেন সবাই? চ্যাপ্টার 2-এ হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। আর এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা
আমরা বলছি তার নাম হচ্ছে কুসুম। পেয়েছেন? কুসুম। আমরা কুসুম আবারও বলছি, বাংলা সাহিত্যে যদি প্রধান 5টা চরিত্রকে আইডেন্টিফাই করা হয় ফিমেল ক্যারেক্টার, তা কুসুম থাকবে এবং কুসুম থাকতে হবে। এই গল্পটা পড়ার পরে আপনি বাই ডিফল্ট হচ্ছে কুসুম নিয়ে আপনার অবচেতন একটা চিন্তাভাবনা আসবে, সবারই আসবে। শোষণীয় চিন্তাভাবনা আসবে যে কেন এরকম হলো অথবা কীরকম হলো। বাই ডিফল্ট হচ্ছে আই থিঙ্ক আপনারা সবাই ব্যাপারটা যাবেন। পরাণের বোনের নাম কি? ভেরি গুড, মতি। শশী আবার কি জানেন? শশী হচ্ছে গ্রামের ডাক্তার, যেহেতু তো মানুষ যখন ডাকে শশী সবসময় কি করে? ডাক্তার ব্যাগ ট্যাগ নিয়ে পেশেন্ট দেখতে যায়। বুঝতে পেরেছেন? তো এখানে হ্যাঁ বাড়িতে বাড়ি, যেটা গ্রাম্য ডাক্তারগুলি করে আর কি। আর শশীর হচ্ছে খুব ইচ্ছা গ্রামে সে কি করবে, বাজিতপুরে সে কি দিবে, একটা কি দিবে, সে একটা হসপিটাল দিবে। আচ্ছা, না, সে একটা বিশাল বড় হসপিটাল করবে যাতে মানুষ হচ্ছে কি সেবা যত্ন পায়। উঁচু নিচু জাত মানে নেই তো, ভাঙছে তো সে, দেখেন না শেষ পর্যন্ত সে ভেঙেছে। আচ্ছা, দেখেন জাতের এই ব্যাপারটা কি, আপনারা যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়বেন, রবীন্দ্রনাথ পড়বেন, যদি আমাদের টেক্সটে হয়তো আমাদের আসলে আপনাদের তো রোলিং ব্যাচ, এগুলো পড়ানো সম্ভব না। শরৎচন্দ্র দেখবেন যে কখনো বিধবার বিয়ে দিতে পারেনি, বিধবাকে দিয়ে সব, মানে বিধবা হচ্ছে কি যে অন্যের মন ভেঙে ফেলতেছে, সব করতে হয়, কিন্তু বিধবা কখনো বিয়ে করতে পারেনি। কেন পারেনি বলেন তো? সতীদাহ প্রথার কারণে। কিসের প্রথা? সতীদাহ প্রথা। বুঝতে পেরেছেন? রবীন্দ্রনাথও কখনো পারে না। রবীন্দ্রনাথ এত বড় মাপের লেখক, কিন্তু বিধবাকে কখনো বিয়ে দিতে পারেননি। যদি বিয়ে দিত, বিয়ে দিলে সমাজ তাকে কি করতো? না, সতীদাহ প্রথা মানে কি, যদি কেউ হাজবেন্ড মারা যায় তাকে কি করা হতো? আগুনে পোড়ানো হতো। কি পোড়ানো হতো? আগুনে পোড়ানো হতো। না, এখন নেই, এখন বিলুপ্ত হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ পারেনি, শরৎচন্দ্রের মতো যারা হচ্ছে সমাজ পরিবর্তন করার জন্য লিখেছেন তারাও বললাম পারেনি। কেন পারেনি? কারণ ধর্মের বাহিরে গিয়ে তারা এই লেখাটা কখনোই হচ্ছে সমাজে কি হবে না, অ্যাকসেপ্টেড হবে না। আপনাকে পোস্টমাস্টার গল্পে আমরা পেয়েছিলাম, মনে আছে? রতন যখন তাকে জিজ্ঞেস করে যে আমাকেও নিয়ে যাও, তখন পোস্টমাস্টার কি বলে? সে কি করে হবে? কেন কি করে হবে? কারণ মানুষ কি বলবে? এই অনাথিনীকে যদি সে নিয়ে যায়, মানুষ কি ধরনের প্রশ্ন করবে তাকে? তার মানে সমাজে আমরা মানুষ হিসেবে কোনো কাজ করার আগে আমরা আগে চিন্তা করি, কি চিন্তা করি? সমাজ কি বলবে। চলেন এবার যাই। হ্যাঁ, কথা বলেন না। আচ্ছা, মতির জ্বর কমে নাই। পেয়েছেন? একটু কষ্ট করে খুঁজেন। মতির জ্বর কমে নাই। সন্ধ্যার সময় শশী তাহাকে দেখিতে গেল। সারাদিন শশীর সময় ছিল না। সন্ধ্যার সময় হারুর বাড়িতে প্রদীপ জ্বলে নাই। হারুর বউ মোক্ষদা, হারুর ছেলে পরাণের বউ কুসুমের উপর ভারী খাপ্পা হইয়া উঠিয়াছিল। সন্ধ্যায় কি জ্বলে নাই? ঘরের ভিতরে আগুন জ্বলে না, প্রদীপ জ্বলে নাই, আগুন জ্বলে না। আগুন না জ্বলা মানে কি? ঘরের ভিতর কে আছে? ছেলের বউ আছে, মেয়েও আছে। মেয়ে অসুস্থ, বউ কি করবে? আগুন তো জ্বালাবে নাকি? কিন্তু বউ তো আগুন জ্বালায় না। কুসুমকে আমরা দেখব যে কুসুম হচ্ছে গিয়ে মাঝে মধ্যে আপনার কাছে এরকম মনে হবে শশী যতটুক না আধুনিক চিন্তা ভাবনায়, তার থেকে আধুনিক কে? কুসুম হচ্ছে তার থেকে আরো বেশি আধুনিক। পরাণ হচ্ছে একজন কৃষক। পরাণ হচ্ছে কি? কৃষক। সবাই গ্রামের, আপনিও গ্রামের, আমিও গ্রামের। আচ্ছা, কুসুম গিয়াছিল ঘাটে, ফিরিয়া আসিয়া জলের কলসি নামাইয়া ধীরে সুস্থে সে কাপড় ছাড়িল। তারপর জ্বালিতে গেল প্রদীপ। তাহার নির্লজ্জ ধীরতা মোক্ষদাকে একেবারে খেপাইয়া তুলিল। শাশুড়িকে কি করলো? খেপাইয়া দিছে। কুসুম হাসিয়া উঠিল সশব্দে। তারপর আঁচলটা কোমরে জড়ায় মোক্ষদাকে আর কোলে শূন্যে তুলিয়া শোবার ঘরের সামনে দাওয়ায় নামাইয়া দিল। 23 বছরের বাজামে, গায়ে তাহার জোর কম নয়। বাজামে বলতে কি বোঝায়? যার হচ্ছে গিয়ে বাচ্চা হচ্ছে না, অর্থাৎ তার উপরে সমাজে, তার মানে এখানে আরেকটা পলিসি আছে। যদি কোনো দম্পতি যদি বাচ্চা না হয়, সবার আগে তীরটা কার দিকে যায়? মেয়ের দিকে যায়। এখানেও ঠিক সেম, যেহেতু বাচ্চা হচ্ছে না, তার মানে দোষটা কার? কুসুমেরই দোষ।
আচ্ছা, তারপর দেখেন, বড় ঘরের অন্ধকারে মতি শুইয়াছিল, সে তার ক্ষীণকণ্ঠ যতটা পারে উঁচুতে তুলিয়া ব্যাপার জানিতে চায়। অবচিলিত থাকে শুধু কুসুম, দাওয়ার নিচে খানিকক্ষণ চুপচাপ দাঁড়াইয়া সে মোক্ষদার গাল শুনে। তারপর রান্নাঘর হইতে একটি জ্বলন্ত কাঠ আনিয়া ঢুকিতে যায় শোবার ঘরে। আঘাতের বেদনা ভুলিয়া মোক্ষদা হাওমাও করিয়া উঠে। ও কি লো বউ, ও কি ঘর ধরে আগুন দিবি নাকি? আগুন দেবো কেন মা, পিলসুজির দীপটা জ্বালবো। সে কাঠে আগুন ধরে প্রদীপ জ্বালানোর জন্য যাইতেছে। তো শাশুড়ি বলতেছে ঘরে কি আগুন দিবা নাকি? এখানে আবার কুসুমের একটা ব্যাপার আছে। কুসুম হচ্ছে বাই ডিফল্ট, কুসুম হচ্ছে গিয়ে সমাজের, কুসুমের তার বাবা হচ্ছে যথেষ্ট সলভেন্ট, মানে তার বাবা হচ্ছে ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিকভাবে তার পরিবার হচ্ছে সচ্ছল। পরাণ যে জায়গাটায় থাকে, যে বাড়িটায় থাকে, সে বাড়িটা আবার কার কাছে বন্ধক দেওয়া? ওর বাবার কাছে হচ্ছে বন্ধক দেওয়া। কার কাছে দেওয়া? ওর বাবার কাছে বন্ধক দেওয়া। তার মানে কুসুমের একটা হ্যাডম আছে বাসার ভিতরে। কি আছে? হ্যাডম আছে, যে থাকো আমার বাসায়, আমার কাছে বন্ধক দেওয়া, বেশি কিছু হইলে কি করব, বাড়ি থেকে বের, মানে এরকম। কিন্তু কুসুম কখনোই এই কাজটা করে না, যেটা আমরা পরে দেখব। দেখেন, কুসুমকে এই বাড়ির সকলে ভয় করে। কি করে? ভয় করে। এই বাস্তব ভিটাটুকু ছাড়া হারু ঘোষের সর্বস্ব কুসুমের বাবার কাছে আজ বাধা আছে 7 বছর। একবার গিয়া কাঁদিয়া পড়িলেই সে দিবে নালিশ ঠুকিয়া। এরা সব তখন যাইবে কোথায়? তাই বলিয়া কুসুম যে সবসময় বাড়ির লোকগুলিকে শাসন করিয়া বেড়ায় তা নয়, বরং অনেকটা সে নিরীহ সাজিয়াই থাকে। বকাবকি করিলে সবসময় কানেও তোলে না, নিজের মনে ঘরের কাজ করিয়া যায়। কাজ করিতে ভালো না লাগিলে খিড়কির দরজা দিয়া বাহির হইয়া গিয়া তাল পুকুরের ধারে ভূপতিত তাল গাছটার গুড়িতে চুপচাপ বসিয়া থাকে। উনানে ডাল ভাত কিছু একটা চাপাইয়া হয়তো যায়, বাড়ির লোকে তাহার অনুপস্থিতি টের পায় পোড়া গন্ধে। তার মানে সে কি করে? ভাত চড়িয়ে দিয়ে কোথায় যায়? তালবনে চলে যায়। আর বাসায় যে বউ নাই সেটা মানুষ কিভাবে জানে? যখন ভাত পুড়ে যায় তখন বোঝে যে এই তো কুসুম তো বাসায় নাই। হ্যাঁ, মেজাজের কেহ তার হদিস পায় না, কতখানি সে সহ্য করিবে, কখন রাগিয়া উঠিবে, আজ পর্যন্ত তাহার ঠিকমতো বুঝিতে না পারিয়া সকলে একটু বিপদগ্রস্ত হইয়া থাকে। পাড়ার লোক বলে, বউ তোমাদের যেন একটু কি পাগলাটে। না গো পরাণের মা, মোক্ষদা বলে, একটু কেন, বেশ পাগল, পাগলের বংশ। মানুষ কি বলে, বউ তোমার কি, তোমার ছেলের বউটা কি একটু পাগল। আর শাশুড়ি কি বলতেছে, একটু কেন, পুরো বংশই পাগল। ওর বাপ ছিল না পাগলা হয়ে 2 বছর শেকল দিয়ে বেঁধে রাখতো। ঘরে ঢুকিয়ে কুসুম প্রদীপ জ্বালিল, গাল ফুলে সবে সে শাকে 3 বার ফু দেওয়া শেষ করিয়াছে। উঠানে শোনা গেল শশীর গলা। বিছানার কাছে গিয়ে কুসুম বলিল, সন্ধে হতে না হতে খোঁজ নিতে এসেছে মতি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার কি, পরাণ সবসময়, পরাণ হচ্ছে শশীর খুব ভক্ত। শশী যা বলে পরাণ হচ্ছে তাই করে। পরাণের ফ্যামিলির অনেক সিদ্ধান্তই কার উপর ডিপেন্ড করে? শশীর উপর ডিপেন্ড করে। তো পরাণ সবসময় চাইতো যে মতির কপালে শশীর মতো একজন জামাই জুটুক। তো সে চাইতো, শশী মনে মনে চাইতো, সরাসরি কখনো বলতে পারে না, কিন্তু সবসময় চাইতো শশী যাতে তার বোনকে বিয়ে করে ফেলে। বুঝতে পেরেছেন? এখন শশী যখন সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে আসছে, মতির জ্বর আসছে, খোঁজ নিতে আসছে, তো কুসুম আবার ওইখান থেকে মস্করা করে বলতেছে সন্ধ্যা হতে না হতেই আসছে। কার খোঁজ নিতে? মতির খোঁজ নিতে। মতি কোনো জবাব দিল না। কুসুম আবার বলিল, ওলো মতি, শুনছিস, সন্ধ্যেদীপ জ্বালাতে না জ্বালাতে দেখতে এসেছে, দরদ কত। ভারী জলচৌকিটা অবলীলাক্রমে তুলিয়া লইয়া গিয়ে সে দাওয়ায় পাতিয়া দিল। বলিল, জ্বর কমেছে, ঘুমোচ্ছে এখন? মোক্ষদা বলিল, মতি আবার ঘুমালো বউ, এইমাত্র সারা পেলাম যে। শশী বলিল, তোমার শাঁখের শব্দে মতির ঘুম ভাগলো না পরাণের বউ? আবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, কুসুমকে শশী কখনো নাম ধরে ডাকে না। কি ধরে ডাকে না? নাম ধরে ডাকে। কিভাবে ডাকে? পরাণের বউ, সম্মান দিয়ে ডাকে। বন্ধুর বউ কিভাবে ডাকে? পরাণের বউ। আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা, ঘরের ভেতরে এক নজর চাহিয়া বলিল, পরাণ বিকেলে গিয়ে বলে এলো জ্বর নাকি এবেলা খুব বেড়েছে। পরাণকে? মতির ভাই। বিকেলে গিয়ে শশীকে বলে আসছে মতির খুব জ্বর আসছে, ছোটবাবু একটু দেখে এসো। আর কুসুম কি বলছে দেখেন, মিথ্যে বলছে ছোটবাবু, একটু তো অস্তিত্ব, জ্বর কই, কোনো জ্বর নাই। কার জ্বর নাই? মতির কোনো জ্বর নাই।
মোক্ষদা বলিল, কী সব বলছো তুমি আবল তাবল, যাও না বাছা রান্নাঘরে। কুসুম বিনা প্রতিবাদে রান্নাঘরে চলিয়া গেল। মুখে কৌতুকের হাসি নাই, গাম্ভীর্যও নাই। শশী বলিল, সকালে যে ওষুধ পাঠিয়েছিলাম খাওয়ানো হয়নি। মোক্ষদা বলিল, তা তো জানি না বাবা, দেখি সুদয় মেয়েকে। রান্নাঘর হইতে কুসুম বলিল, ওষুধ খাওয়ানো হয়েছে গো হয়েছে, চেঁচামেচি করে মেয়েটার ঘুম ভাঙাচ্ছ কেন? আচ্ছা, ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, ডাক্তার আসছে কাকে দেখতে? মতিকে দেখতে। কিন্তু কুসুম কোনোভাবেই চাচ্ছে না যে মতির সাথে তার দেখা হোক। হ্যাঁ, কি কারণে? জেলাস, এটাই তো হবে নাকি? আচ্ছা, কিছু টুইস্ট আছে গল্পের ভিতরে, ঝামেলাস। আচ্ছা, অনেক ঝামেলা। হ্যাঁ, পুরাই ঝামেলা। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, ইংরেজি অনেক ভালো বুঝেন দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝেন না? এটাকে পরকীয়া বলে না, বলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। আচ্ছা, হ্যাঁ, এনিওয়ে চলেন আমরা শেষ করি। বুঝে গেছে আপনাদের অনেক এক্সপার্টিজ আছে, আপনারা অনেক দূর যাবেন, কিন্তু আপাতত শেষ করি। হ্যাঁ, আর কথা না বলি, চলেন। কথা বলেন না। মোক্ষদা চোখ পাকায় রান্নাঘর দিকে চাহিয়া বলিল, শুনলে বাবা দিব্যি কেমন মিথ্যা কথাগুলি বলে গেল বউ, শুনলে? শশী একটা হাসিল, কিছু বলিল না। কুসুমের এরকম সরল, আন্ডারলাইন করে নে, কুসুমের এরকম সরল মিথ্যা ভাষণ সে মাঝে মাঝে লক্ষ্য করিয়াছে। ধরা পড়িবে জানিয়া শুনিয়াই সে যেন মিথ্যা কথাগুলি বলে, এই জন্য তাহার এক ধরনের পরিহাস, কালোকে সাদা বলিয়া আড়ালে সে হাসে। কুসুমের কাজ কি? কালাকে সাদা বলে সে আরো, মানে সে প্রায় সময় বানায় বানায় কথা বলে। গ্রামের যত ইনফরমেশন আছে সব লিক হয় কার থেকে? কুসুম থেকে। হ্যাঁ, পাশের বাসার আন্টির এক্সপিরিয়েন্স অনেক ভালো আপনার। আচ্ছা, তো পাশের বাসার মানে কুসুমের গ্রামে যত কিছু হয় সব কিছু শশীকে কে জানায়? কুসুমই জানায়। মানে গ্রামের হচ্ছে একটা রেডিও আর কুসুম। ঘরে গিয়ে শশী মতিকে জিজ্ঞাসা করিল, কি কষ্ট হচ্ছে রে মতি? মতি তাহা জানে না, সে আন্দাজে বলিল, গা ব্যথা হচ্ছে ছোটবাবু, তেষ্টা পেয়েছে। পিসিকে শান্ত করিয়া বুঝিয়ে আসিয়াছিল, বলিল, আজ বড় কেসেছে ছোটবাবু সারাদিন। কানে লল লাগাইয়া শশী মতির বুকটা পরীক্ষা করিয়া দেখিল। এই পরীক্ষা মতির বড় লজ্জা করে। বুকের মধ্যে কথা বলেন না, টিপ টিপ করিতে থাকে। স্টেথোস্কোপে নল বাহিয়া তাহার শরীরে কানে পৌঁছে সে অবাক হইয়া বলে, নিঃশ্বাস বন্ধ করে থাকতে তোকে কে বলেছে মতি? জোরে জোরে নিঃশ্বাস নে। এখন স্টেথোস্কোপ দিয়ে যখন তার দেখছে হার্টবিট, তখন হচ্ছে গিয়ে লজ্জায় মতি তো নিঃশ্বাসই বন্ধ করে ফেলছে। তো এখন শশী বলতেছে, তোরে নিঃশ্বাস কে বন্ধ করতে বলছে? জোরে জোরে নিঃশ্বাস নে। ভাঙা লণ্ঠনে রাঙা কুলুতে মতির রং যেন মিশিয়ে গিয়েছে। নিঃশব্দে পদে কুসুম যে কখন পিছনে আসিয়া দাঁড়িয়েছিল, কুসুম আবার পিছে থেকে এসে বলতেছে, বুকে পরীক্ষা কিসের? হ্যাঁ, এত পরীক্ষা কিসের? কে বলছে এটা? কুসুম বলতেছে। হ্যাঁ, তো এদিক দিয়ে শশী বলছে কি, একটু সর্দি বসেছে। কি বসেছে? সর্দি বসেছে। একটু সর্দি বসেছে বলে মনে হচ্ছে পরাণের বউ, গরম তেল মালিশ করে দিও। কুসুম ভীরু কণ্ঠে বলে, সর্দি ঠিক তো ছোটবাবু? পরীক্ষার রকম দেখে ভয়ে কাপড় নেমেছে আমার। হ্যাঁ, ওলো মতি, বলিনি তোকে, বলিনি জ্বর গায়ে হাওয়ায় গিয়ে বসিস না, ঠান্ডা লেগে মরবি। কুসুম আবার মতিকে শুধাচ্ছে যে তোকে বলছি ঠান্ডায় যাবি না। হ্যাঁ, মানে কুসুম একটু জেলাস হয়ে গেছে যে এই কাজটা হচ্ছে শশী যে কাজটা করেছে এটা তার কাছে কোনোভাবে পজিটিভলি সে নেয়নি। শশী বাইরে গিয়ে একটু বসে, মোক্ষদা তখন সবিস্তারে তাহাকে শোনায় তাহার আচার খাওয়ার বৃত্তান্ত। বলে, বউ আমাকে ঠেলে ফেলে দিয়েছে। হ্যাঁ, বউ নিয়ে হয়েছে আমার মরণ। মানে মোক্ষদা যে ব্যথায় আছে, এই ব্যথাটার কারণ কি? কুসুম হচ্ছে তাকে ঠেলে ফেলে দিছে। নিচু গলায় আবল তাবল অনেকক্ষণ মোক্ষদা বকে, হারু আজ মরিয়াছে দিন সাতেক। তার কথা উল্লেখ করিয়া সে এখন আর সুর করিয়া কাঁদে না, বারবার শুধু চোখ মোছে, গলাটা ধরিয়া বসে। স্বামীর শোকে ভিজিয়ে আসা গলায় থাকিয়ে নিন্দা করে সে কুসুমের। শুনিয়া মনে হয় সবই বুঝি সত্য বলিতেছে। আর শাশুড়ির কাজ কি? কার নামে বলা? স্বামী 7 দিন মারা গেছে, তাকে নিয়ে কোনো কথা নাই, তাকে নিয়ে এত আফসোস নাই, কিন্তু কাকে নিয়ে বেশি আফসোস? কুসুমকে নিয়ে। শাশুড়ির যেটা হয়, কিউ কি সাজবি কাবি বাহুথি।
আচ্ছা, আর রান্নাঘরে শশীকে শোনে কুসুম করে যাত্রা দলের গান, আর শাশুড়িকে যত ধরনের মানসিকভাবে টর্চার করা যায় সেটা কে করে? কুসুম করে, গান গায়। হ্যাঁ, তারপর রান্নাঘর হইতে বাহির যায় কুসুম কোথায় যায় কে বলিবে। শশী খানিক পরে বিদায় নেয়। হারু বাড়ি কায়েত পাড়ার পথটার ঠিক উপরে নয়, দুপাশে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে হাত তিনেক চড়া খানিকটা পথ পার হইয়া রাস্তায় পড়িতে হয়। শশী তাড়াতাড়ি এটুকু পার হইয়া যাইতেছিল, ডাইনে বেগুন ক্ষেতের বেড়ার ও পাশ হইতে কুসুম বলিল, ছোটবাবু শুনুন। অর্থাৎ সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, গাছের ভিড় থেকে কে ডাকছে? কুসুম বলছে, ছোটবাবু শুনেন। আর ছোটবাবু তো ভয়ে, শশী অবাক হয়ে বলিল, তুমি এখানে কি করছো বউ? সাপে কামড়াবে যে। কুসুম বলিল, সাপে আমাকে কামড়াবে না ছোটবাবু, আমার অদৃষ্টে মরণ নেই, ভাগ্যে আমার কি নেই? মরণ নেই, সাপে কামড়াবে না। শশী হাসিয়া বলিল, কি আবার হলো তোমার? পরাণের বউ বলে যে ডাকলেন আজ? কি বলে ডাকছে? পরাণের বউ বলে। পরাণের বউ বললে আমার গোসা হয় ছোটবাবু। কি হয়? গোসা হয়, রাগ হয়। হ্যাঁ, আচ্ছা, পরাণের বউ তো বলা যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, পরাণের বউই বলবে, সমস্যা নেই। পিসি বলতো বুঝি ছোট পিসি ও বছর যে সজ্ঞে গেল, অমনি গাল তাকে একদিন দিলাম, আমাকেও না হয় দাও দু একটা গাল। বলছে যে মানে গালি দিব, তো বলতে যে আমাকে দুই একটা গালি দাও। শশী বলতেছে কোনো সমস্যা নেই। তাই বললাম, হ্যাঁ ছোটবাবু তাই বললাম, পূজ্য মানুষ আপনি, আন্ডারলাইন করেন, পূজ্য মানুষ আপনি, আপনাকে পুজো করে আমাদের পুণ্যি হয়। পেয়েছেন? অর্থাৎ তার প্রতি, ছোট বাবুর প্রতি একটা সম্মান আর খুবই আছে। মানে হচ্ছে কি যে ডাক্তারবাবু হচ্ছে তাদের কাছে ঈশ্বরের মতো। গড়গড় করিয়া মুখস্থ বলির মতো একরাশ তোষামদের কথা কুসুম বলিয়া যায়, শুনিতে মন্দ লাগে না শশীর। আবার কুসুম যে উল্টাপাল্টা কথা বলে, এটা আবার শশী কী করে, খুব ভালো লাগে। কত বছর আজ যে কুসুমের এমন পাগলামি দেখিতেছি, ওর এইসব খাপছাড়া কথায় ব্যবহারে একটা যেন মিষ্টি ছন্দ আছে। কি আছে? মিষ্টি ছন্দ আছে। জুয়েল কি কুসুমকে কল্পনা করছেন নাকি? বইয়ে দেখেন। আচ্ছা, বাড়ি যাও বউ, ভাত পোড়া লাগবে, কাল আসবেন ছোটবাবু মতিকে দেখতে। দেখেন, মানে কাল ছোটবাবু আসবে কি না এটা হচ্ছে গিয়ে কুসুম জানতে চাচ্ছে, তার জন্য আসবে কিনা সেটা সে জিজ্ঞেস করছে। বলছে মতিকে কি কালকে দেখতে আসবেন নাকি? কাল আসবেন ছোটবাবু মতিকে দেখতে। আসবো, কেমন থাকে সকালে একবার খবর পাঠিও, রোজ একবার এলেই হয়। জ্বরে ভুগছে মেয়েটা, দেখে তো যাওয়া উচিত। বলছে প্রতিদিন একবার করে দেখে যান, জ্বরে ভুগছে মেয়েটা। হ্যাঁ, বলে তারপর দেখেন আবার একটু বাড়িয়ে বলছে। দেখেন গ্রামের মানুষ কি বলে। কদিন আসেননি বলে বাড়ির সবাই কত কথা বললো ছোটবাবু। কি বললো? কদিন আসেননি দেখে মানুষ তো হচ্ছে কি আপনাকে তোষামত করে। কি করে? বলে শশী আমাদের মস্ত ডাক্তার হয়েছে, না ডাকলে আর আশা হয় না। মানে ডাক্তার হয়েছে, তার ভিতরে একটা অহং আছে, মানুষ এটা বিশ্বাস করে। মতি কি বললে জানেন? ছোটবাবুর অহংকার হয়েছে, কথা লাগাচ্ছে বললাম। মতি বললাম এসব কিছুই বলে নাই। মতি এসব কিছু, যাতে শশী হচ্ছে মতির সম্পর্কে একটা কি নেয়, নেগেটিভ ইমপ্রেস তৈরি করে। শশী আগায় যেয়ে বলে, আমার কাজ আছে বউ, কাল এসে তোমার মিছে কথা শুনবো। হ্যাঁ, মিছে কথা নয়, সত্যি বলছি ছোটবাবু। শশী চলিয়া গেলে অন্ধকারে বেগুন খেতে দাঁড়ায় কুসুম একটা হাসিল। সামনে গাছের মাথার কাছে একটু আলো হইয়াছে। কুসুম জানে ওখানে চাঁদ উঠিবে, চাঁদ উঠিলে চাঁদ উঠিবার আভাস দেখিলে কুসুম যেন শুনিতে পায়। ভিনদেশি পুরুষ দেখে চাঁদের মতো লাজ রক্ত হইল কন্যার প্রথম যৌবন। পেয়েছেন? এটা একটা খনার বচন। আচ্ছা, পেয়েছেন? আচ্ছা, আমরা এইখান থেকে আরেকটু স্কিপ করে যাচ্ছি। এখানে আর খুব বেশি কিছু নেই। 3 নাম্বার চ্যাপ্টারটাতে আসেন। পেয়েছেন? আচ্ছা, পরাণ হচ্ছে গিয়ে খুব চিন্তিত। কেন? তার বাবা মারা গিয়েছে। কি দেখতে গিয়ে? মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে। হ্যাঁ, ফাতেহীন, মনোযোগ দেন। পরাণ গিয়েছে কি দেখতে? পরাণ হচ্ছে খুব চিন্তিত, তার বোনের বিয়ে দিবে। কি দিবে? আলোচনা করছে কার সাথে? শশীর সাথে। এখন পরাণ বলছে পাত্র যদি শশীর মতো হয় তার কোনো কি নাই, আপত্তি নেই। কার মতো হবে?
শশীর মতো হলে হবে, মানে সে ডিরেক্টলি বলছে না, এটা বলছে শশীর মতো হলে আর কোনো আপত্তি নাই, মানে আর কাকে বলছে, শশীর সামনে বলছে যে এরকম। আর এদিক দিয়ে আবার নিতাই নামে একজন ভদ্রলোক আছেন, নিতার একটা ভাগ্নে আছে, কি আছে, ভাগ্নে সুদেব। এখন ভাগ্নের বয়স হচ্ছে অনেক বেশি, 36 বছর বয়স। কত বছর বয়স? 36 বছর। টাকা পয়সা সব আছে, চাচ্ছে যে তার বিয়েটা কার সাথে দিয়ে দিতে, মতির সাথে দিয়ে দিতে। এখন শশীকে যখন এই প্রস্তাব নিয়ে আসে, শশী তখনই কি করে, ডিনাই করে, না মতির সাথে তো বিয়ে দেওয়া যাবে না, কারণ শশীর ভেতরে মতির জন্য একটা ভালো লাগা আছে। এখন সে চায় না যে মতির বিয়ে হয়ে যায়। চলেন এরপরে যাই আমরা। আচ্ছা দেখেন, কি হচ্ছে আপনাদের, কি যাবেন আপনি? হ্যাঁ আচ্ছা, এই পরের পেজটাতে দেখেন, আমরা যদি একটু স্কিপ করে যাই। আচ্ছা জাস্ট এতটুকু দেখেন, মতির জ্বর কিন্তু কমিয়া গিয়েছে, পেয়েছেন এই লাইনটা, মতির জ্বর কিন্তু কমিয়া গিয়াছে, বর্ষার গোড়ার দিকে তাহাতে ম্যালেরিয়ায় ধরিয়াছিল, কয়েকদিন ভালো থাকিয়াছে, আবার কাঁপিতে কাঁপিতে পড়িয়াছে জ্বরে। শশীর দামি কুইনাইন জ্বরটা একেবারে ঠেকাইতে পারে নাই। দামি কুইনাইন মানে একটা ওষুধ দিয়েছে, এবারে গা ফুরিয়া কয়েকবার তাহাকে ওষুধ দিয়ে শশী আশ্বাস দিয়েছে আর জ্বর আসিবে না। জ্বরে ভুগিয়া মতির বিশেষ ক্ষতি হইয়াছে মনে হয় না। ম্যালেরিয়া ধরিবার আগে হঠাৎ সে মোটা হইতে আরম্ভ করিয়াছিল, মাঝে মাঝে জ্বরে পড়িয়া এটা বন্ধ হইয়া গিয়েছে। মতির সুন্দর গরমটি চর্বিতে ঢাকিয়া গেলে বড় আফসোসের কথা হইতো। মানে শশী খুব চিন্তা ভাবনা করে, কাকে নিয়ে, মতিকে নিয়ে। এখনও প্রতি সপ্তাহে মতিকে শশী একটা করিয়া কি দেয়, ইঞ্জেকশন দেয়, ম্যালেরিয়া ইঞ্জেকশন দিয়ে আসে। সকালের বাড়িতে যে কজন রোগী আসে তাদের ব্যবস্থা করিয়া কালো ব্যাগটি হাতে করিয়া সে যখন হারুঘোষের বাড়ি যায়, হয়তো তখন বেলা হইয়াছে, সমস্ত উঠান ভরিয়া গিয়াছে রোদে। মতির ভিতর শুকনো মুখ দেখে শশী হাসিয়া বলে, এতবার দিলাম এখনও তোর ভয় গেল না মতি, কোন হাতে নিবি আজ? মানে ইঞ্জেকশন দিব। মতি খুব ভয় পায়। স্পিরিট দিয়ে ঘষিলে মতির বাহুতে ময়লা উঠে, মানে ইঞ্জেকশন দেওয়ার আগে তো আপনাকে ওইটা, এখন তো আমরা হেক্সিসল ইউজ করি, আগে কি দিয়ে ঘষতো, স্পিরিট দিয়ে ঘষে পরিষ্কার করে নিত। শশী বলে, বড় নোংরা তুই মতি, গায়ে সাবান দিতে পারিস না? আচ্ছা আচ্ছা, শশীর খুব কনসার্ন এই ব্যাপারগুলোতে। শশী ইঞ্জেকশন দিয়ে শশী দাওয়ায় বসে। পরাণ বলে, একটা পরামর্শ আছে ছোটবাবু। বিষয়টা মতির বিবাহ সংক্রান্ত শুনিয়া ঝাঁকিয়া বসে একটু বিড়ি ধরায়। ছেলের ইশারায় মোক্ষদা সরিয়ে আসে কাছে, বুচিও আসে, সবাই আসে। দেখেন, শশীর সাথে কিসের আলোচনা হবে, বিয়ের আলোচনা হবে। কি আলোচনা করবেন, পরাণ আলোচনা করবে। বুচি হচ্ছে বাসায় যিনি কাজ টাজ করেন আর কি, হেল্প করেন। আচ্ছা দেখেন, এখানে দেখেন, আর যখন সবাই কাজটা মানে কথাবার্তা বলতেছে, উঠানের সামনে কে দাঁড়ায় আছেন, কুসুম দাঁড়ায় আছে। আর কার সাথে বিয়ে হওয়ার কথা না, আর মানে তার যে মতির যে পাত্র দেখা হয়েছে সুদেব, সে বললাম ভালো রিস্টি, মানে ধনী মানুষ, কিন্তু বয়স বেশি। কিন্তু ছোটবাবু কোনোভাবেই চায় না তার সাথে কি হোক, বিয়ে হোক। কিন্তু কুসুম হচ্ছে গিয়ে তাকে এখন পিঞ্চ করবে, বিয়ে হইলে আপনার সমস্যা কি? আসেন চলেন দেখি। কিন্তু কি নির্বিকার কুসুম, রাগের মাথায় ডালের হাঁড়িটা যে উঠানে ছুড়িয়ে দিয়েছে, সে হাসি মুখে বাহিরে আসে, দাঁড়ায় শশীর সামনে, বলে, জ্বর এলো নাকি, দেখেন দেখি ছোটবাবু। মানে নিজেকে দেখতে বলে, দেখেন তো ছোটবাবু আমার জ্বরটা আসছে নাকি। শশী নাড়িয়ে ধরে বলে, জ্বর আসেনি বউ, মাথা ধরেছে যে, কতক্ষণ ধরে জলে ডুবেছে তুমি জানো, মাথার দোষ কি? কুসুম মাথা নেড়ে বলে, আমার ঠিক জ্বর আসছে, আমি গিয়ে শুলাম। জ্বালা মতি, আজ তুই রাত বিজা। কুসুম ঘরে গিয়ে শুয়ে পড়ে, মানে আজকে একটু মন খারাপ করছে। হ্যাঁ, শশী যেহেতু হচ্ছে গিয়ে সময়টময় দিচ্ছেন, আর মতিকে নিয়ে তার চিন্তা ভাবনা খুব বেশি। সুদেবের সঙ্গে মতির বিবাহে শশীর মত নাই শুনিয়া বলে, কেন গো ছোটবাবু, সুদেব পাত্র কি এমন মন্দ? মানে পাত্র হিসেবে তো সুদেব খারাপ না, পুরুষ মানুষের আবার বয়স কি, সতীন কাটাতো নেই, মানে আগের তো আর বিয়ে নেই, বিয়ে হয়ে গেলেই তো হয়। ঘরে পয়সা আছে লোকটার, মেয়ে সুখে থাকবে। শশী বলল, হারু কাকার অমত ছিল, সেটা তো ভাবতে হবে বউ। কে বলছে? শশী বলছে। কুসুম বলিল, তিনি তো স্বর্গে গেছেন। স্বর্গে মানে কি? স্বর্গে গিয়েছেন। শশী, আচ্ছা এবার দেখেন, তার মানে এইখানে
আমরা এখানে শেষ করছি আজকে এখানে। শশী যে সুদেবের সাথে হচ্ছে কি যে বিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সে হচ্ছে এটা ডিনাই করছে। এবং পরবর্তীতে আমরা গিয়ে দেখব এই পরের চ্যাপ্টারটাতে, আমরা যখন হচ্ছে চ্যাপ্টার 4-এ চলে যাব, এখানে আবার গিয়ে দেখবো যে শশী হচ্ছে কি আবার অনেকজনের চিকিৎসা করছেন। তার ভিতরে হচ্ছে সেন দিদি আছে। আস্তে আস্তে কয়েকটা নতুন ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হবে। আচ্ছা, এখন আমরা সেন দিদিকে সেন দিদি বলতো না, সেন দিদি হচ্ছে তার নাম, নামই সেন দিদি। এখন আপনি ওই দিদি দিদি খুঁজেন না, নামই সেন দিদি। হ্যাঁ, আচ্ছা, ক্যামেরাটা অফ করেন।